ছেলের ক্ষত সেলাই করার জন্য মা মাটিতে পড়ে থাকা পিঁপড়েগুলোকে তুলে নিয়ে ছেলের ক্ষতর উপরে রাখলেন, কারণ যদি পিঁপড়েরা তাদের দাঁত দিয়ে ক্ষতটিকে শক্ত করে কামড়ে ধরে এবং তারপর পিঁপড়েটার শরীরের অংশটুকু ছিঁড়ে ফেলা হয়, তাহলে 3 দিনের মধ্যে ক্ষতটা আবার জোড়া লেগে যাবে। এটা ছিল তাদের গর্তের ক্ষত সেলাই করা সবচেয়ে প্রাচীন পদ্ধতি। যদিও ছেলের পায়ের ক্ষত আপাতত ঠিক করা গেছে, মা ও ছেলে কেউ এতটুকু নিঃশ্বাস ফেলার সুযোগ পাচ্ছিল না, কারণ বাইরে একজন হিংস্র মায়ের লোক তাদের তাড়া করেছে এবং তার উপরে মায়ের প্রসবের সময় এসে গেছে। তাই মা তার ছেলেকে নিয়ে এক কুয়ার মধ্যে লুকিয়ে রইলেন, তার স্বামী ফিরে আসার অপেক্ষায়। এই মুহূর্তে স্বামীর জীবন ও মৃত্যুর সন্দেক্ষণ রয়েছে এক জঙ্গলের তাপে। রাতের বেলায় হঠাৎ এক শব্দে ঘুম ভেঙে যায় মায়ের। তিনি ভেবেছিলেন হয়তো স্বামী ফিরে এসেছে, কিন্তু উঠে দেখলেন 2 বানর লড়াই করছে। মা ও ছেলে ভয়ে কাঁপতে লাগে। হঠাৎ একটি বানর নিচে পড়ে যায়। ছেলেকে রক্ষা করার জন্য মা মাটিতে পড়ে থাকা একটা কাঠের লাঠি তুলে নেয়, আত্মরক্ষা ভঙ্গি করলেন। ঠিক তখনই কয়েকটি বাড়ির পর বানরটি শান্ত হয়ে যায়। তখন তিনি বুঝতে পারেন এই কুয়া আর নিরাপদ নয়। পরদিন তিনি একটি দড়ি দিয়ে লাঠিটা বেঁধে উপরের দিকে ছুড়লেন। সৌভাগ্যবশত শতাধিক চেষ্টার পর তিনি লাঠিটাকে পাথরের মাঝে আটকে ফেলতেই সমক্ষ হলেন। তারপর পরিকল্পনা ছিল আগে নিজে উপরে উঠবে, ছেলেকে পরে টেনে তুলবেন। কিন্তু তখনই প্রবেশ বেদনা শুরু হয়ে গেল। শরীরের কোনো শক্তি ছিল না। এর মধ্যে যখন তিনি অর্ধেকটা উপরে উঠলেন, হঠাৎ লাঠিটা খুলে পড়ে গেল। পরের মুহূর্তে গর্ভবতী মহিলা পড়ে গেলেন, পেটে থাকা সন্তান সহ। ছেলে ছুটে গিয়ে মাকে দেখতে লাগলো। মা যন্ত্রণায় কুঁকড়ে গেলেও ছেলেকে অসুস্থ করার জন্য বললেন আমি ঠিক আছি, কারণ তিনি জানতেন তিনি ছেলের বেঁচে থাকার একমাত্র আশার আলো। ঠিক তখন বাইরে শুরু হলো মুষলধারে বৃষ্টি। অল্প সময়ে পানি হাঁটুর সমান হয়ে গেল। বাঁচার জন্য মা ছেলেকে একটু উঁচু পাথরের উপরে তুলে রাখলেন, কিন্তু ছেলেকে রাখার পরপরই মায়ের পেটের প্রবল যন্ত্রণা শুরু হলো। তিনি বুঝতে পারলেন সন্তান জন্মানোর সময় এসে গেছে, কিন্তু মা আর ভাবার সুযোগ পেল না, কারণ ভারী বৃষ্টিতে মা ও ছেলের শরীর পুরোপুরি ডুবে যাচ্ছিল। বুঝতে পারে যে এইভাবে আর চলবে না। তিনি দ্রুত ছেলেকে তুলে নিয়ে মাথার উপরে ধরে রাখলেন। তারপর তিনি একটি উঁচু পাথরের উপরে দাঁড়ালেন এবং পাশের একটি পাথরে শ্বাসরোধ আটকে ধরলেন। সমস্ত শক্তিতে দাঁত চেপে ধরে ছেলেকে উপরে তুললেন এবং মনে প্রাণে প্রার্থনা করতে লাগলেন যেন তার স্বামী শিগগিরই ফিরে আসে। কিন্তু অন্যদিকে স্বামী মায়ানদের ধাওয়া থেকে সাময়িকভাবে বাঁচলেও নতুন একটা বিপদের মুখোমুখি হয়। সে দেখলো এক আলো চিতাবাঘ তাকে টেরার চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাঁচার জন্য তাকে গাছ থেকে ঝাঁপ দিয়ে দৌড়াতে হয়, কিন্তু এমন কঠিন মুহূর্তে আবার নতুন বিপদ। মায়ের লোকরা আবারও তাকে খুঁজে পায় এবং তার পিছু ধাওয়া শুরু করে। সবাই ছুটে চলল এক পাহাড়ের দিকে, তবে তারা জানতো না পাহাড়ের উপরে সেই এক চিতাবাঘ আওতা পেতে আছে। পরক্ষণে সেই চিতাবাঘ এক মায়ান লোকের উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দেয়। যদিও তার সঙ্গীরা দ্রুত চিতাবাঘটিকে মেরে ফেলে, কিন্তু তারাও একরকম নিরুদ্দেশ হয়ে যায়, যেন অদ্ভুত কিছু ঘটেছে। অন্যদিকে ডাসান এখনো প্রাণপণে পালিয়ে চলছে, কারণ সে জানে তার স্ত্রী ও সন্তান এখনো সেই কুয়ার নিচে অপেক্ষা করছে তার সাহায্যের আশায়। পেটে রক্তরক্ষ বন্ধ করতে সে একটি গাছের ছাল কামড়ায় আর ছাল চিবিয়ে ক্ষতর উপরে লাগায়। এইভাবে সে সারাদিন সারা রাত দৌড়াতে থাকে। শিগগিরই সে ক্লান্ত হয়ে পড়ে, একটু থেমে বিশ্রাম নিতে চায়, কিন্তু সে আর বিশ্রাম নিতে পারেনি। একদল মায়ান মানুষ তখন তার পিছনে ছুটছিল, তাই ডাসানকে আবার রাতভর ছুটতে হয় এবং এইভাবে আসে পরের দিন সকাল। এই সময় মায়ানদের একজন ডাসানের শরীরে একটি নীল চিত্র দেখে ফেলে, যা গাছে লেগেছিল। কিন্তু সে তার সঙ্গীদের কিছু জানানোর আগে হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে ছবল মারে। যদিও সাপটিকে দ্রুত মেরে ফেলা হয়, কিন্তু তার সঙ্গীরা বিশ্বাস করতে শুরু করে সে হয়তো সাপ দেবতার অভিশাপ পেয়েছে। তাকে আর বাঁচানো যাবে না ভেবে সঙ্গীরা তাকে ফেলে রেখে চলে যায়। তারপর তারা আবার ডাসানের পিছু ধরা শুরু করে। ডাসান তখন খুব কাছেই ছিল। মায়ানরা তখন তীব্র ছুটতে শুরু করে, কিন্তু ডাসান এতটাই চটপটে ছিল যে কেউ তাকে লক্ষ্যভেদ করতে পারেনি। অনেকক্ষণ ধরে তারা দৌড়াতে থাকে। হঠাৎ ডাসান দৌড় থামিয়ে দেয়, কারণ সে দেখতে পায় সামনে একটা সাদা চামড়া নারীর বাড়ি। ডাসান হতবাক হয়ে যায়, কিন্তু ভাবার সময় নেই, কারণ মায়ানের লোকরা তারা একদম কাছাকাছি পৌঁছে গিয়েছে। আর কোনো উপায় ছিল না। ডাসান ঝাঁপ দিল এক ঝর্ণার মধ্যে। নিচে তীব্র গর্জন করা জলের দিকে তাকিয়ে মায়ানরা ভাবলো ডাসান নিশ্চয়ই পড়ে মারা গিয়েছে, কিন্তু অপ্রত্যাশিত ভাবে ডাসান সেই ঝর্ণা থেকে বেঁচে গেল। তারপর সে দাঁড়িয়ে থেকে মায়ানদের উপহাস করতে লাগলো, বললো আমি তোমাদের শেষ করে দেব। এই সময় এক মায়ান যোদ্ধার প্রস্তাব দিল ঝর্ণাটা ঘুরে গিয়ে তাকে ধোয়া করা যাক, কিন্তু কথা শেষ করার আগে দলপতি তাকে ছুরি দিয়ে হত্যা করে ফেললো। পরের মুহূর্তে দলপতি তার অন্য সঙ্গীকে ঝাঁপ দিতে বাধ্য করে। সবাই একের পর এক ঝাঁপিয়ে পড়ে। অনেকেই নিচে পড়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত হয়ে যায়, তবে কিছুজন ভাগ্যক্রমে বেঁচে যায় এবং দ্রুত শরীর ঠিক করে ডাসানের দিকে অগ্রসর হতে থাকে। কিন্তু ডাসান আর কোনো উপায় ছিল না। আবার সে পিছনের জঙ্গলের দিকে পালিয়ে যায়, কিন্তু বেশি দূর না গিয়ে সে হঠাৎ একটি জলভূমিতে পড়ে যায়, যাকে কল্পনা করেনি। ডাসান প্রবল ইচ্ছাশক্তি দিয়ে জলভূমি থেকে হেঁচড়ে হেঁচড়ে বেরিয়ে আসে। তখন ডাসানের মনে হলো পালিয়ে কোনো লাভ নেই, কারণ এই জঙ্গলে তো সেও বড়
হয়েছে। সে নিজেকে প্রশ্ন করলো আমি পালাচ্ছি কেন। তারপর সে নিজের গায়ে থাকা কালো কাদাকে কাজে লাগালো এবং গাছ থেকে একটি মৌমাছি ধরে ছুঁড়ে মারলো মায়ানদের দিকে। মুহূর্তের মধ্যে সেই মৌমাছিগুলো উড়ে গিয়ে মায়ানদের ঘিরে ধরে। তারপর ডাসান আবার জঙ্গলে খুঁজে পেল একটি বিষাক্ত ব্যাঙ। সে ততক্ষণ কিছু তীব্র কাঁটা নিয়ে ব্যাঙের গায়ে ঘষতে ঘষতে সেই কাঁটাগুলোকে বিষাক্ত করে তোলে। এরপর সে একটি ডাল ভেঙে রোল গান তৈরি করে এবং সেই বিষাক্ত কাঁটা মায়ানদের দিকে ছুঁড়ে মারলো। যদিও সেই কাঁটার আঘাত তেমন গুরুত্বর ছিল না, কিন্তু কাঁটায় লেগে থাকা বিষ ছিল প্রাণঘাতী। কিছুক্ষণের মধ্যে মায়ানদের একে একে বিষে আক্রান্ত হয়ে পড়ে। মায়ানদের একজন খেয়াল করে তার সঙ্গীরা একে একে নিখোঁজ হয়ে যাচ্ছে। সে ভয়ে পালিয়ে যেতে গিয়ে ডাসানের মুখোমুখি হয়ে পড়ে। ওই মায়ানকে দেখে ডাসানের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, কারণ এই লোকগুলোর হাতে ডাসানের বাবা ও তার গোত্রের ধ্বংস হয়ে গিয়েছে। সেই ক্ষোভে ডাসান এক মুহূর্ত নষ্ট না করে ছুটে যায় এবং সরাসরি মাথায় অস্ত্র দিয়ে আঘাত করে। ঠিক তখনই আকাশে একটা বজ্রপাত হয়। এই মুহূর্তে ডাসানের মনে পড়ে যায় তার স্ত্রী ও সন্তান এখন সেই কুয়ার নিচে আটকে আছে এবং তার জন্য অপেক্ষা করছে। সে আর দেরি না করে দ্রুত কুয়ার দিকে ছুটে চলে, কিন্তু তখনও মায়ানরা তাকে তাড়া করে চলেছে। প্রধানে ছোড়া একটি তীরের আঘাতে দুর্ভাগ্যবশত ডাসানের কাঁধে গিয়ে লাগে, কিন্তু বাঁচার তাগিদে ডাসান দ্রুত সেই তীরটি ভেঙে ফেলে দেয়। ডাসান তখন আর প্রতিরোধ করতে পারছে না দেখে মায়ানের প্রধান একটি ছুরি তুলে নিয়ে চূড়ান্ত যুদ্ধে প্রস্তুতি নিতে থাকে, কিন্তু সে বুঝতে পারেনি পরবর্তী ঘটনাটি কি হতে চলেছে। সে নিজের পায়ের নিচে একটি যন্ত্রচালিত ফাঁকের উপরে পা দিয়ে বসে। আসলে ডাসান ইচ্ছাকৃতভাবে সেই তীরে নিজেকে আহত করেছিলেন। তার উদ্দেশ্য ছিল প্রধানকে ঠিক এই যন্ত্রের ফাঁদের উপরে আনা, যেটা সে আগে প্রস্তুত করে রেখেছিল। মায়ান দলের বাকি সদস্যরা প্রধানের মৃত্যু দেখলো, তাই তারা আর ডাসানকে ছেড়ে দিবে না পরিকল্পনা করলো ডাসানকে টুকরো টুকরো করে ফেলার। তিনজন মায়ানের যোদ্ধা দ্রুত ডাসানের পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে একটি সমুদ্র তীরে পৌঁছে যায়, কিন্তু তখন তারা চোখ তুলে কিছু একটা দেখে যা আরো ভয়ঙ্কর। তারা সামনে এমন একটি নৌকা দেখতে পায় যা তারা জীবনে আগে কখনো দেখেনি। আসলে ওগুলো ছিল স্প্যানিশদের বিশাল সমুদ্র বহন, যা সমুদ্র পেরিয়ে এসেছিল। এরা ছিল মায়ানদের চেয়েও ভয়ঙ্কর পশ্চিমা দখলদার। মায়ানরা সেই বিশাল জাহাজের দিকে তাকিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে, আর সেই সুযোগে ডাসান পালিয়ে যায়। অবশেষে ছুটে পৌঁছায় সেই কুয়ার কাছে যেখানে তার স্ত্রী আটকে ছিল। সেখানে গিয়ে দেখে তার স্ত্রী একটি শিশুকে কোলে নিয়ে ডাসানের জন্য অপেক্ষা করছে। এইভাবে অনেক বিপদ আপদের মধ্যে দিয়ে চারজন অবশেষে একান্তরিত হয়। বৃষ্টি থেমে গেলে ডাসান ও তার স্ত্রী দূর থেকে সেই বিশাল জাহাজগুলোর দিকে তাকিয়ে থাকে। তারা জানতো না সেগুলো কি, শুধু জানতো সেগুলো আরো বড় বিপদের পূর্বাভাস। তাই তারা ধীরে ধীরে জঙ্গলের ভিতরে চলে যায়, অজানা পথে কিন্তু একসাথে।